শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আজ হলো বুধবার। ঘুম থেকে উঠে এদিকে বাসি কাজে লেগে পড়লাম, কারণ কাল রাত্রিবেলায় আর এই বাসনগুলো আর ধোয়া হয়নি। বেশিরভাগ সময় তো আমি রাত্রিবেলায় বাসন কুসন ধুয়ে রাখি, কিন্তু কালকে রাত্রিবেলায় আর ইচ্ছে হয়নি। তো যাক, সকালবেলায় বাসি কাজ করতে গেলেও দেখবে অনেকটা সময় কিন্তু এখানে চলে যায়। তার উপর আমার তো সকালবেলায় ঘুম চাপে, সেই ঘুম থেকে যেন উঠতেই মন চায় না। তারপরেও নিজেকে ঠেলা ধাক্কা দিয়ে যেন ঘুম থেকে তুলি, যে না উঠ উঠ, মানে সংসারে তো অনেক কাজ পড়ে আছে, সেই তো আমাকে একা হাতে সব কিছু করতে লাগবে, তো উঠতে তো লাগবে, না হলে আবার বর টাইমে খেয়ে যেতে পারবে না। আর বর এদিকে যদি না খেয়ে যেতে পারে টাইমের মধ্যে, আমার দেখবে সারাটা দিনে যেন খারাপ যাবে, বর যদি না খেয়ে যায়। তো তাই জন্য ঘুম চোখে থাকলেও উঠে একটুখানি বসে থাকি, তারপর গিয়ে উঠি। তো এদিকে দেখো বেশ কতগুলো বাসন কুসন পড়েছে, আর এদিকে এখন বলের মধ্যে নিয়ে রাখছি। তো বাসন কুসন তো ধোয়া হয়ে গেছে, এবার বেসিনটা আজকে পরিষ্কার করতে লাগবে। তবে হ্যাঁ, এখন করব না, এখন বেসিন পরিষ্কার করলে আমার চলবে না, এখন অন্য কাজে আমার হাত দিতে লাগবে, আগে ভাতটা বসাই। তো এদিকে দেখো বাসন কুসন মেজে এদিকে এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো আজকে ভাবছি একটু পেঁপে সেদ্ধ মানে পেঁপে সেদ্ধ দেবো, তো একসাথেই না দুপুরের ভাতটাও বসিয়ে দিচ্ছি। জানি না কীরকম হবে, কারণ সেদ্ধ ভাত হলে আলাদা করে দিলেই ভালো হয়, মানে একসাথে দিতে গেলে না ভাতটা একটু কীরকম হয়ে যায়। আর এবারের চালটা না একটু আঠালো আঠালো, মানে একটুখানি মানে জলটা একটু বেশি হলেই দেখবে একদম কীরকম জানি হয়ে যায় ভাতটা। তো এদিকে দিয়ে দিলাম, জানি না কি হবে। তো পেঁপে দিয়ে দিলাম। সকালের খাওয়াটা আজকে আমাদের পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে। সেদ্ধ ভাত খাওয়া তো ভালো, কিন্তু আমার বরের বলো আর আমার বলো একদিন ভালো লাগে, তারপর আর মানে ভালো লাগে না। তো যেহেতু কালকে মাংস খেয়েছিলাম একটু মশলা টশলা দিয়ে, তো তার জন্য আজকে কিন্তু পেঁপে সিদ্ধ ভাতই খাওয়া হচ্ছে। তো এদিকে দেখো পেঁপে সিদ্ধ মানে ভাতটা বসিয়ে এদিকে চলে আসলাম বাইরে। কালকের কাপড় চোপড়গুলো আর একটুখানি মনে হচ্ছে রোদটা লাগলে ভালো হবে। এমনিতে শুকিয়ে গেছে, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা যেন একটা হয়ে আছে। পাখার নিচে দিয়ে কাপড় শুকালে কি হয় বলো তো, একটা যেন শুকায় তো ঠিকই, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব যেন থাকে। তো তাই জন্য আমি ওই যে বাইরে একটু মেলে দিচ্ছি, এই যে 15-20 মিনিট রাখলেই দেখবে একদম পুরো শুকিয়ে যাবে। তো যাক, এদিকে কাপড়গুলো মেলে দেই, তারপর এদিকে গিয়ে দুপুরে রান্নাবান্না দেখা যাক কি করতে পারি। দুপুরে রান্নাবান্না আগে কাটাকুটি তো করতে লাগবে বলো। তো যাক, ঝটপট করে এদিকে চলে আসলাম এখন ঘরে। এসেই তো এদিকে এখন বসে পড়লাম কাটাকুটিটা করতে। আজকে বাঁশকুড়ুল দিয়ে নিরামিষ রান্নাবান্না করব। তোমাদের দাদাভাই নাকি বলছে মানে পেটটা যেন হালকা হালকা ব্যথা ব্যথা করছে। ওই যে কালকের মশলার খাবার খাওয়া হয়েছে, তো সকালবেলায় চিকেন, দুপুরেও চিকেন, রাত্রিবেলায় আবার চিকেন তন্দুরি, তাই জন্য মনে হচ্ছে এরকমটা হচ্ছে। তো যাক, তাই পেঁপে সিদ্ধ দিয়ে সকালে খাওয়া হয়ে গেছে, আর এখন দুপুরের জন্য বাঁশকুড়ুল দিয়ে একটুখানি নিরামিষ রান্না করবো, বেশ এতটুকুই। তো এদিকে দেখো এবারে এখন যা কাটাকুটি করলাম এগুলো আর গাছের করে দেবো না, এগুলো এখন ডাস্টবিনের মধ্যেই ফেলে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই দিকে স্নান টান করে রেডি হয়ে ও কিন্তু খেয়েও নিল, কারণ পেঁপে সিদ্ধ ভাত তো আমার কখনোই হয়ে গেল। তো এদিকে দেখো এবারে কিন্তু এখন তরকারিটাও বসিয়ে দিচ্ছি। আজকে একটা তরকারি করবো, দুপুরে যদি কোনো কিছু লাগে তাহলে করব। ওকে বলেছিলাম আবার দই নিয়ে আসার জন্য, দইটা খেলে তো ঠান্ডা থাকবে পেটটা, বলেছি দইটা আনার জন্য। বেশি না মশলাযুক্ত খাবার এখন খেতেই পারি না, ইচ্ছে হয় কিন্তু খেলেই দেখবে এক হলে ইনু খেতে লাগে, না হলে একটা মানে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো যাক, এদিকে এখন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটুখানি দিলাম। নিরামিষ তরকারি তো বেশি আবার ঝাল ঝাল হলে ভালোও লাগে না। আর বাঁশকুড়ুল তো এবছরে অনেক দিন খাচ্ছি, না হলে এরকম টাইমে বাঁশকুড়ুল কিন্তু পাওয়া যায় না। এই শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত পাওয়া যায়, এবার তো আশ্বিন মাস যাচ্ছে এখনও বাঁশকুড়ুল পাওয়া যাচ্ছে। তো যাক, একদিন শুটকি মাছ দিয়ে একদম ফুরফুরে করে রান্নাটা করব। সেদিনই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বাঁশকুড়ুল সিজন তো চলে যাচ্ছে, একটু ফুরফুরে করে খেতে লাগবে শুটকি মাছ দিয়ে। তো আরেক মুঠা আছে, দেখি কবে করি। আর এদিকে দেখো এবারে রান্না বসিয়ে যেটা আমি বরাবর করে থাকি, আমি কিন্তু আমার সংসারের কাজে বাজে লেগে পড়লাম। পাখাটার মধ্যে এত পরিমাণে ময়লা হয়েছে, কাপড়টা ভিজিয়ে একদম ঘষে ঘষে আমাকে এটা তুলতে হচ্ছে, এত পরিমাণে ময়লা হয়েছে। মানে নিচের যে জিনিসপত্রগুলো ওগুলো তো মুছে ময়লা মানে দূর করা যায়, ঝাড়ু দিয়েও দূর করা যায়, কিন্তু পাখার এটা তো আর না মুছলে হবে না বলো, জিনিসপত্র হলে মুছতেই লাগবে, আর যেহেতু উপরে এটা সবসময় সম্ভবও হয় না। তো যাক, পাখাটা এদিকে মুছে নিয়েছি, নিয়ে এদিকে দেখো ফ্রিজের উপরটাকে ভালো করে একটু মুছে দিয়েছি। হ্যাঁ, একটা কাপড় দিয়ে কিন্তু আমি বারবার মুছছি না গো, কাপড়টাকে মানে জল দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে কিন্তু মুছছি। তো এদিকে দেখো এরকমভাবে যত্ন করে রাখি বলেই কিন্তু আমার ঘরের জিনিসপত্র সবসময় কিন্তু পরিষ্কার পরিপাটি থাকে। তো যাক, এই পরিষ্কার পরিপাটি এরকম সাজানো গোছানো সংসারের পেছনে কিন্তু অনেকটা খাটুনিও আছে। যাক, খাটলেও ভালো, যার যার সংসারের জন্যই তো খাটছি বলো, আর দেখতেও তো ভালো লাগে বলো। আমার তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি দেখতে আমার বরাবর ভালো লাগে। তো যাক, ফ্রিজের উপরের কাপড়টা দিয়ে দিলাম, দিয়ে এটা তো আমার ফ্রিজের উপরে থাকে, এটার মধ্যে কত কত মানে জিনিস থাকে, তো এটাকে একটু মুছে নিয়েছি, নিয়ে এবার এটার মধ্যে যা যা থাকে সব কিছু এখন রেখে দিচ্ছি। আর স্টিল উলটা দিয়ে জানলা পরিষ্কার করেছিলাম, আমার আবার বাসন মাজা স্টিল উলটা শেষ হয়ে গেছে, মানে একদম ছোট হয়ে গেছিলো, এটাকে ফেলে দিয়েছি। আর একটা স্টিল উল এখন এখান থেকে নিয়ে নিলাম, পরে আবার তোমাদের দাদাভাইকে বলবো আর একটা স্টিল উল যেন
নিয়ে আসে। তারপর এদিকে দেখো ফ্রিজটাকে বাইরে থেকে মানে বাইরে দিয়ে একদম মানে দুটো সাইড একদম ভালো করে কিন্তু মুছে দিচ্ছি ফ্রিজটাকে। এই যে দেখো এই সাইডটাও মুছে নিয়েছি, তারপর ওই সাইডটাও মুছে দিলাম। তারপর আমাদের ব্রাশ কলকেট যেখানে থাকে তোমাদের দাদাভাই সেদিন আমার ব্রাশ দেখে আমাকে এত বকাঝকা করছে। আমার ব্রাশ কিন্তু ঘরেই আছে, বলছে ব্রাশের কথা কেন বলি না, দোকানে তো আছে, দোকানে থাকুক বা কিনে আনতে লাগুক, মানে যদি দেখে আমি মানে এরকম পুরনো হয়ে গেছে এটা দিয়ে ইয়ে করছি, ও বকাঝকা করে। অন্য সময় নাইটি একটু পুরনো হয়ে গেলে যদি পরি না তোমাদের দাদাভাই বকাঝকা করে কেন এটা পরি আমি। তো যাক, ব্রাশ বের করব করে আর করা হচ্ছে না। তারপরে এদিকে দেখো এবারে আমাদের মানে সামনে যে দরজাটা এটা মুছে নিচ্ছি। আর রান্নাঘরের সামনেটা না এত পরিমাণে শেওলা হয়েছে, মানে বৃষ্টিটা হলে এত পরিমাণে পিছলে হয়ে থাকে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একদিন কাটা ব্রাশ আনার জন্য, কাটা ব্রাশ আনলে না এগুলো তুলতে পারবো না, হলে হাত দিয়ে তো আর এমনিতে তোলা যাবে না, কাটা ব্রাশ দিয়ে হলে বেশ কিন্তু সুবিধা হবে। তো যাক, এদিকে এবারে দরজাটাও মুছে নিয়েছি, নিয়ে তারপর এদিকে দেখো এই বেসিনটা, স্টিলের বেসিন এত তাড়াতাড়ি নোংরা হয়, তো স্টিলের বেসিনটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর ওই বেসিনটা একদম রান্নাবান্না করে নিই, তারপর না হয় পরিষ্কার করব। সকালবেলায় বাসন কুসন ধুয়ে কী অবস্থা ছিল। তো যাক, রাত্রিবেলায় বাসন কুসন মেজে রাখলে খুব ভালো হয়, কারণ সকালবেলায় না একদম সারা রাত্রিবেলায় থাকে আর তেল কাজটা যেন বাসনগুলোর মধ্যে হয়ে থাকে। শীতকাল আসছে তো আরও বেশি হবে। শীতের রাতে মানে বাসন কুসন রাত্রিবেলায় মেজে রাখাই ভালো, না হলে তেল টেল লেগে সকালবেলায় এগুলোকে মেজে ঘষে ভালো করে পরিষ্কার করতে হয়। সকালবেলায় যেন হাতই দেওয়া যায় না। গরমকালে ট্যাঙ্কির জল দেখবে রোদে পুরো গরম হয়ে থাকে, দুপুরের দিকে তো একদম পুরো আগুন হয়ে থাকে জলটা, মানে গরম জল করে আর কাপড় চোপড় ভিজাতে হবে না, এত পরিমাণে গরম হয়। আর শীতকালে দেখবে হাতই দেওয়া যায় না, এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে যেন হাত দিলে হাত ব্যথা শুরু হয়ে যায়, এরকম হয়। আর আমার তো এমনিতেও ঠান্ডা লাগলে আবার হাত ব্যথার মানে প্রবলেম হয়, মানে ভারী কাজ করতে পারি না, ভারী কিছু মানে ইয়ে করে নিতে পারি না, কাপড় কাচতে পারি না, যার ধরুন ওয়াশিং মেশিন আনা। তো যাক, এদিকে মানে ঘরের মহিলাদের দেখবে অনেক কাজ থাকে, তো সব সময় তো আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, বলবো যে এটা করে দিতে এটা করে দিতে, তারপরেও মানে অনেক সময় এটা ওটা করতে গেলে না হাত ব্যথা শুরু হয়ে যায়। কিছু করার নেই, করতে তো লাগবেই বলো, সব কাজ তো আর মানে আমি বলতে পারবো না যে আমাকে এটা করে দাও এটা করে দাও, সবসময় তো বাড়িতেও থাকে না। তো যতটুকু সম্ভব হয় ততটুকু কিন্তু করে দিয়ে আমাকে। তো আগে এরকম কাপড় আমাকে কেচে দিত, কিন্তু কম কাপড় হলে আমি কেচে নিই, তো আমাকে আগে কাপড় কেচে দিত। তো এখন যেহেতু ওয়াশিং মেশিনটা আনা হয়েছে এখন আর কাচতে হয় না, তো মাঝে মধ্যে আমি হাত দিয়েও কিন্তু কাচি। অভ্যাস তুলে নেওয়া ভালো না, যে সবসময় শুধু মেশিনে কাচবো, তাহলে দেখবে একটা সময় কাপড়ই কাচতে পারবো না। আমি তো একসময় কাপড় কাচতেই পারতাম না, কাপড় কাচতে গেলেই আমার জন্য একদম শ্বাস প্রশ্বাস মানে নিতে গেলে যেন কষ্ট হতো, মানে শ্বাসটা নিতে গেলে এরকম। তো যাক, তাই জন্য হাতেও করছি আর মেশিনেও ইয়ে করছি। তো এদিকে দেখো এবারে ফেনাইল বালতির মধ্যে আর নিলাম না, এইভাবে ফেনাইলটা ঢেলে দিয়েছি। আর এবারে আজকে হাত দিয়ে ঘর মুছবা। তোমাদের দাদাভাই পুরনো একটা গেঞ্জি বের করে নিলাম, এই গেঞ্জিটা তো পড়ছেই না, ব্ল্যাক কালারের গেঞ্জি তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের। তো সেদিনও বলছিল একটা ব্ল্যাক কালারের গেঞ্জি নাকি কিনবে, আমার আবার ব্ল্যাক বেশি ভালো লাগে না। তো যাক, যার যার চয়েস। আমার একটা জিনিস নাই ভালো লাগতে পারে, তা বলে যে আমার বরের ভালো লাগবে না সেটা তো না বলো। তো এদিকে এই গেঞ্জিটা মানে ব্ল্যাক কালার ছিল, তো পুরনো হয়ে গেছে, তো গেঞ্জিটা চলে গেছে। তো তাই জন্য গেঞ্জির মানে সামনের গলার জায়গাটা কেটে তারপর গেঞ্জিটা দিয়ে দেখো এখন ঘর মোছার নাতা বানিয়ে নিয়েছি। আমরা মহিলারা কোনো কিছু আর ফেলে দিই না গো সংসারের, মানে দেখো পরের পুরনো গেঞ্জিও কাজে লাগিয়ে নিলাম, এত বড় একটা আমার কাজ হয়ে গেল এটা দিয়ে। তো হাত দিয়ে ঘর মুছলে সেটার মতো ফ্রেশ মনে হয় আমার আর কোনো কিছু তো হয় না। লাঠি দিয়ে যতই মুছো না কেন হাতের মুছাটা দেখবে এতটা ভালো হয়। একটা সময় কতগুলো ঘর হাত দিয়ে মুছতাম আমি, কিন্তু এখন দুইটা ঘর তারপরেও আমি লাঠি দিয়ে মুছতে হয়। তো যাক, আজকে কিন্তু আমি এখন হাত দিয়েই মুছছি রান্নাঘরটা। দেখি আরেকদিন বেডরুমটাও হাত দিয়ে মুছবো। হাত দিয়ে মুছলে আমার মনে হয় একটু পরিষ্কারটা যেন বেশি হয় পরিষ্কার। আরেক কথা হলো গিয়ে একদম মানে কি বলবো, মানে দেখতে যেন একটা অন্যরকম লাগে। আর তুমি যতই জলটা নিংড়িয়ে ইয়ে দিয়ে মুছো না কেন, লাঠি দিয়ে মুছো না কেন, তারপরেও দেখবে মানে লাঠির মোছা আর হাতের মোছার মধ্যে অনেক তফাৎ থাকে। তো এদিকে তরকারিটা একটু নাড়া দিয়ে আসলাম, এসে এই যে দেখো এবার এই জায়গাটাও মুছে নিচ্ছি, টেবিলগুলো সরিয়ে টেবিলের নিচ টিচ মুছে নিচ্ছি। আর ওই যে বেডরুমটা মুছতে গেলে খাটের তলাটা মুছতে গেলে না হাত দিয়ে কষ্ট হয়ে যায়, তো লাঠি দিয়ে হলে সুবিধা হয় কিন্তু মুছতে গেলে। যাক, এদিকে আমার রান্নাবান্না তো হয়ে গেছে, এবারে দেখো বাসকলের তরকারিটাও নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার রান্নাঘর কিন্তু ক্লিনও হয়ে গেছে। তো এদিকে কড়াটা পরে মাজা কষা করবো, এদিকে আমার তো খাওয়া হয়নি, আমিও আগে খাওয়া দাওয়াটা করবো। তো আগে গ্যাসটা মুছে নিই, গ্যাসটা না মুছে আমি খেতে মানে বসতে পারবো না। আমার রান্নার সাথে সাথে একদম গ্যাস টেস মুছে পরিষ্কার থাকতে লাগবে। তো এদিকে দেখো আমার জন্য এখন পেঁপে সিদ্ধ আর ভাত নিয়ে নিচ্ছি, আর সাথে একটুখানি সর্ষের তেল, একটুখানি নুন আর একটা কাঁচা লঙ্কা দেখো নিয়ে নিলাম। বেশ কিন্তু ভালো লাগবে, অনেকদিন বাদে কিন্তু সেদ্ধ ভাতটা খাচ্ছি। তো এরকম মাঝে মধ্যে সেদ্ধ ভাত খাওয়া না খুব ভালো, তবে আমার আলু সেদ্ধ ঘিটি দিয়ে এরকম ভালো লাগে।
পেঁপে সিদ্ধ দিয়ে আমার বেশি একটা আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। তবে আমার শাশুড়ি মার খুব প্রিয়, বাপরে বাপ, শাশুড়ি মার যেভাবে পেঁপে সিদ্ধ খায়, কোনো কিছু একটু পেটের সমস্যা হলে এমনিতেও মা পেঁপে সিদ্ধটা একটু পছন্দই করে। তো যাক, এদিকে এখন পেঁপে সিদ্ধ যেহেতু বরের জন্য বলতে কি ইচ্ছে ছিল না পেঁপে সিদ্ধই করি, ঘরের মধ্যে যেহেতু আছে, আবার আলাদা করে আলু সেদ্ধ তো করবো, তাই জন্য পেঁপে সিদ্ধটা দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি। তো এদিকে দেখো এবারে খেয়ে টেয়ে বাসন কুসনগুলো মেজে, বাসন বলতে ওই কড়াটা ছিল আর থালটা আর আগে তো মেজে নিয়েছি, তো এগুলোকে মেজে ঘষে তারপর চলে আসলাম এই ঘরে। ওই যে সকালবেলায় কাপড়গুলো ধুয়েছিলাম এগুলো তো শুকিয়ে গেছে, এবারে এগুলোকে এখন গুছিয়ে গাছিয়ে রাখার পালা। কাপড় ধুলেও দেখবে একিয়ে, আর এগুলোকে গুছিয়ে রাখারও আবার আরেকটাই। আর এগুলো তো আমার প্রত্যেক দিন পরার কাপড়, এগুলোকে যে একদম ভালো করে গুছিয়ে তুলে রাখতে লাগবে সেই কোনো ব্যাপার না। তবে চুলটা আশ্রয়েছিলাম আর ঘাড়িটারে চুল পড়ে আছে, এত পরিমাণে চুল উঠছে আমার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে চুল উঠছে। তো যাক, এই ড্রেসটা সেদিন বের করেছিলাম, পরিনি কিন্তু বের করেছিলাম। তো এই ড্রেসটাকে এখন গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখতে লাগবে। আর ওই ড্রেসটা পরেছিলাম আমি আমার জায়ের বাড়িতে গিয়েছিলাম তার জন্য, তো এগুলো আমার ভিডিও করা হয়নি, কারণ সেদিন আমি মনে হয় সকাল পর্যন্ত ভিডিও করেছিলাম, দুপুরের দিকে সন্ধ্যার দিকে আর ভিডিও করিনি, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাক, এদিকে দেখো এবার এইগুলোকে এখন গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখবো, তারপর গিয়ে দেখবে ঘরটা একটু খালি হবে। কাপড় চোপড় যদি তুমি ঘর যতই গুছিয়ে গাছিয়ে রাখো না কেন, কাপড় চোপড় টাল করে রাখলে দেখবে সেই ঘর দূর যেন গুছানো আর লাগে না, আর দেখতে একটা কীরকম লাগে তুমি যতই ইয়ে করে রাখো না কেন। একলগে বিছানা যদি পরিপাটি না থাকে পুরো ঘর দেখতে আগোছালো লাগে। তো যাক, সব কাপড় চোপড় তো গুছিয়ে নিয়েছি, আর একটা নাইটি, এই নাইটিটা বের করে নিয়েছি, এটা এখন পরে নেব। তো এদিকে দেখো কাপড়গুলোকে জায়গা মতো রেখে এবারে সোফাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। সোফাটাকে একটু ভালো করে আগে ঝাড় দিয়ে নিয়েছি। এবারে তো আমার প্লাস্টিকের একটা ঝাড়ু নিয়ে আনলো বিছানা ঝাড় দেওয়ার জন্য। আগে তো নারকেল শোলার ঝাড়ুগুলো দিয়ে ঝাড়তাম, তবে ও নারকেল শোলার ঝাড়ু দিয়ে ঝাড়তে যেন আমার বেশ ভালো লাগে। তো যাক, সবসময় একরকম করি তো তাই জন্য এটাই নিয়ে আসলো তোমাদের দাদাভাই। তো যাক, এদিকে দেখো এটার মধ্যে যে জল দিতাম এতদিন তো আর লক্ষ্য করিনি, তো জল দিতে দিতে দেখি এটা নিচে দিয়ে তো এরকম হোল করা আছে, আর জলটা পুরো পড়ে ওই যে আমার যে হাতে বানানো কাপড়ের টুকরো কেটে ওইটার মধ্যে পুরো ভিজে চুপচুপে। তো এটাকে ধুয়ে দিতে লাগবে, ভাগ্যিস এটা মুছতে গিয়ে এখন দেখলাম একদম পুরো ভিজে ভিজে হয়ে আছে। আর এটা তো নিচটা পন্স টাইপ, তাই জলটা এটার মধ্যে টেবিলের মধ্যে আর পড়েনি, ওই পন্সটার মধ্যে জলটা আটকে গেছে। পন্সের মধ্যেই তো এরকম বানিয়েছি কাপড়টা কেটে। তো এবারে দেখো টেবিলটাকে মুছে নিয়েছি, নিয়ে এই যে এখন কাপড়টা উপর দিয়ে দিলাম, দিয়ে এবারে নিচটাকে দেখছি হোল যে করা। তো এই টপটা আমি যখন গাছটাকে নিয়েছি গাছের সাথেই কিন্তু টপটা দিয়েছিল। তো যাক, এবারে এটা তো গুছিয়ে করে মুছে নিয়েছি, তারপর এটাকে এখন পেছনের রুমে বালতির মধ্যে নিয়ে রাখলাম, কালকে সকালবেলায় ধুয়ে দেবো, একদম ধুয়ে শুকিয়ে তারপর আবার গিয়ে রাখবো। আর নিচে একটা প্লেট দিয়ে এখন গাছটাকে রাখতে লাগবে, না হলে জল দিলেই না পড়বে। তো এদিকে দেখো এবারে শোকেসটাও মুছে নিচ্ছি, সাইড ফাইডগুলো মুছে নিয়েছি, আর নিচটাও একটু ভালো করে মুছে দিচ্ছি। আর বেশি কাজ করব না, এখন ড্রেসিং টেবিলের সামনের জায়গাটা মুছবো, মুছে স্নান একদম ঘরটা ঝাড় দিয়ে না স্নানে চলে যাব। এসে আবার এদিকে পুজোও আছে, পুজোর জায়গাটাও একটু পরিষ্কার করতে লাগবে, কারণ ইঁদুরে তো যা অবস্থা করে রেখেছে। সেদিন লক্ষ্মী পুজো দিয়ে লক্ষ্মী পুজোর কিছুটা তিল চাল এগুলো ছিল, আর ইঁদুরে এসে আমার ড্রয়ার পুরো কেটে নিয়েছে। ওই যে এখানে দেখতে পাচ্ছ একটা মডুলার ড্রয়ার, ওই ড্রেসিং টেবিলের সাথে এরকম তো একটা ঠাকুরের কাছেও আছে, ঠাকুরের যাতে জামা কাপড় কোনো কিছু এনে রাখতে পারি। আগে একবার ফল এনে রেখেছিলাম, ফল খেতে এসে আমার একটা ড্রয়ারের সাইড কেটে নিয়েছে। আর এবার লক্ষ্মী পুজোর পরে কি করবো বলো, একদম বাজে অবস্থা। আর এরকম এতটা পরিমাণে আমার খারাপ লাগছে ড্রয়ারটা কাটাতে। তারপর একদিন কেটেছিল, আচ্ছা যাক, এগুলো পরে ফেলে দিয়েছি, তারপরে আবারও সেদিন কেটেছে। তাহলে বুঝতে পারছো কীরকম রাগটা উঠে বলো। আর এই শখের জিনিসটা আমার কেটে নিল। তো যাক, কি আর করা যাবে, ইঁদুরের সাথে তো আর পারবো না। তো এবার এই জায়গাটা আমার পরিষ্কার করার আছে, কেটে গুরু গাড়ি একদম ফেলে রেখে দিয়েছে। তো চলো এদিকে এবারে ঘরটা ঝাড় দিয়ে এবারে বাইরেটা ঝাড় দিয়ে স্নান করে এসে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে লাগবে। আর এই যে দেখো এই জায়গাটা তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এদিকে আবার বিছানাটা একটু ঠিকঠাক করে নিয়েছি, আর এবারে সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। একে তো গরম, তার উপর এত পরিমাণে রোদ উঠে, রোদের তাপে যেন গরমের তাপ আরও বাড়ে। তারপর আবার ভোরবেলার দিকে দেখবে একটা ঠান্ডা ঠান্ডা লাগে, ওই শীতকাল যে আসছে তাই জন্য কিন্তু এরকমটা হচ্ছে, ভোরবেলার দিকে একটা ঠান্ডা ঠান্ডা। আমার সব থেকে প্রিয় কাল হলো শীতকাল। শীতকাল আমার খুবই ভালো লাগে, একমাত্র সকালবেলায় ঘুম থেকে উঠতে গেলে আর স্নান করতে গেলে, অতটুকুই। না হলে শীতকালটা না আমার খুব পছন্দের কাল বলতে পারো। সব দিকে ভালো, খেতে গেলেও ভালো, তুমি একদিন রান্না করে 3 দিন লাগিয়ে খাও। এমনিতে তো আমার ঘরে ফ্রিজ আছে, কোনো সমস্যা নেই। তারপরও গরমকাল হলো তো পেটের সমস্যা শুরু হয়ে যায়, শীতকালে কিন্তু কোনো সমস্যাই হয় না। তারপর তুমি শুতে গেলেও আরাম, সব দিকেই আরাম। তবে
শীতকালে কী বলো তো, মানে অনেক রকমের অনুষ্ঠান হয়, তারপর মানে কীর্তন শুরু হয়ে যায় শীতকালে। গরমকালে যেটা হয় না, গরমকালে তো পাখা একদম ফুল স্পিডে দিয়ে আমার যেটা হয়, ঘুমোতে গেলে কোনো আওয়াজ হতে পারবে না, একদম পুরো ঘর অন্ধকার করে তারপর আমার শুতে লাগে, তাহলে কি আমার ঘুম আসবে। তারপরেও ঘুম সাথে সাথে আমার ধরে না, অনেকটা সময় পরে ঘুম ধরে। আর শীতকাল হলে তো পাখা চালাতে পারি না ঠান্ডার চোটে, এদিকে লেপ কাঁথা গায়ে দিয়ে, আর এদিকে চারিদিকে শুধু মাইক লাগানো থাকে। আজকে এর বাড়িতে কীর্তন, কালকে আবার এদিকে কীর্তন, এই মাইকের শব্দে না আমার আর ঘুম হয় না। আর ঘুম না হলেই তো একদম মাথা পুরো ব্যথা শুরু হয়ে যায়, তারপর তো মানে অবস্থা খারাপ। ঘুম না হলে বুঝতে পারো কী পরিমাণে শরীর খারাপ। তার উপর যে রাতে ঘুম হলো না, সকালে মানে দুপুরের দিকে একটু ঘুমাবো না, এরকম তো আমার হবেই না। একদম রাত্রিবেলা যে ঘুমটা দেবো সেই ঘুমটাই আমার। তো যাক, কী আর করার বলো। তো এদিকে দেখো, এখন আমি এই উঠানটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে স্নান করে এসে এই নাইটিটা পরলাম। তবে এই নাইটিটা যেন আমার ভালো লাগছে না, এটা পরে খুলে নেবো। কিন্তু এই নাইটিটা অনেকদিন যাবত পরা হচ্ছে না, তাই জন্য বের করে নিয়েছি। আমার এই কালার একদমই ভালো লাগে না, তো এই কালার পরে না যে আমার যেন ভালোও লাগছে না পরে। তো যাক, এদিকে দেখো মডুলার ডয়ারটাকে এবারে মুছে মুছে ভালো করে আবার জিনিসপত্রগুলো রাখছি। আর একটুখানি চাল ছিল, এটাও নিয়ে নিয়েছি। আর তিল ধান যেটা ছিল এটা একদম ফেলে দিয়েছি। আর বাদ বাকি কিছুটা ধান ছিল, এগুলো পুজোতে মানে পুজোর না, মানে এমনিতে পুজোতে দিতে পারবো। যে ওই যে লক্ষ্মীর সামনে যে আমাদের ডুল যাবার মধ্যে ধান তিল দিতে হয়, এই তিলটা আমাদের রেখে আবার খাওয়াও যায়। তো তিল আবার চূড়ার মানে কে আমাকে চূড়ে দেবে তিলগুলো, তো গত বছরটা ফেলে দিয়েছি, রেখেছিলাম, তো ফেলে দিয়েছি এবছর। আর এই বছরটাও ফেলে দিয়েছি। আর দান তো আর কি করব, আমার বাপের বাড়িতে আবার 3টা দেওয়া হয় দান, তা মানে তিল চাল। তো দানটা কি করে ফেলে দিই, তিলটাও রেখে দিত যখন মানে যদি চুরি মানে খাওয়া যেতে পারে রেখে দিত, আর চালটা তো রেখেই দিত চালের ড্রামের মধ্যে করে। তো যাক, এদিকে দেখো এবারে মানে র্যাকের মধ্যে যা যা কাপড় টাপড় আছে সবগুলো একটা একটা করে আমি এখন গুছিয়ে গুছিয়ে র্যাকের মধ্যে কিন্তু রেখে দিচ্ছি। এই যে দেখো, এটা থাকাতে কিন্তু আমার খুব সুবিধা কাপড় চোপড় এটা ওটা রাখতে গেলে। কিন্তু এক তো আরশোলা, আচ্ছা আরশোলা তো কোনো ইয়ে করে না, শুধু ডিম পেড়ে রেখে দেয়। কিন্তু ইঁদুরের যন্ত্রণা তো আমার একদম অবস্থা খারাপ। দেখো ওই সাইড দিয়ে একদম খেয়ে রেখে দিয়েছে, এটা কেটেছে। আর যে ইয়েটা দেখতে পাচ্ছ হলুদ কালারের, এটা মানে সাইড দিয়ে পুরো কেটে নিয়েছে। আমার এত খারাপ লাগছে জানো তো। আর এই র্যাকটা কিন্তু ওই সাইড দিয়ে ছিল, মানে র্যাকটা তো ইঁদুরের ইয়েতেই তোমাদের দাদাভাই সেদিনকে রাত্রিবেলা উঠে ওইখানে এনে রেখে দিয়েছিল। ইঁদুর একদম সারাটা রাত্রিবেলা টুকটুক টুকটুক করে কাটছিল। আর আমার বিছানায় সাথে, আর বিছানা থেকে তো মানে ইয়েই শোনাই যাচ্ছে। তো যাক, তাই জন্য এখানে এনে কিন্তু রাখলো। আর এবারে এইগুলোকে পরিষ্কার করতে গেলে আমার কতটা সময় লাগছে, তো কী আর করবো, ইঁদুর আরও কাজ বাড়িয়ে দিয়ে গেল। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা যে আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো তার জন্য অনেকটা ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। কারণ ইউটিউবে ভিডিও করতে তো অনেকটা কষ্ট, সারাদিনের সংসারের কাজ বাস, তার মাঝে ভিডিও করা, এডিটিং করা, ট্যাগ টাইটেল লাগানো, অনেকটা চাপ। যে করে সেই বুঝে কতটা চাপ হয়ে যায়, তার উপর আবার ফেসবুকেরও কাজ আছে। তো যাই হোক, সাপোর্ট করলে আর ভিউজটা হলে বেশ ভালো লাগে দেখে, এটা সবারই কিন্তু এরকম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণ আমি জায়গাটাকে ঝাড়ু দিয়ে মডুলার ডয়টাকে ওইখানে নিয়ে যাব। তো চলো কালকে আবার নেক্সট কোনো ব্লগে নতুন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই।